ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক আটটি সাপ্তাহিক আয়োজন বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, চলতি 2024-25 অর্থ বছরে সরকার 7,97,000 কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করেছে। এই ব্যয় মেটাতে রাজস্ব খাত থেকে 5,41,000 কোটি টাকা আয় এবং বাকি 2,56,000 কোটি টাকা ঋণ সহ অভ্যন্তরীণ ও বিদেশি বিভিন্ন উৎস থেকে মেটানোর পরিকল্পনা করেছে। কিন্তু বাস্তবতা বলছে প্রত্যাশিত আয়ের লক্ষ্য থেকে বেশ পিছিয়ে রয়েছে সরকার। উল্টো বিভিন্ন খাতে ব্যয় বৃদ্ধির চাপ তৈরি হয়েছে। এনবিআর এর তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে আয়কর, মূসক ও শুল্ক বাবদ 2,14,143 কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছিল। এর বিপরীতে আদায় হয়েছে 1,56,419 কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় 58,000 কোটি টাকা। সম্প্রতি চাকরির স্থায়ীকরণ, জাতীয়করণ, বেতন ভাতা বৃদ্ধি সহ নানান দাবি পূরণ করতে গিয়ে সরকারের ব্যয় বেড়েছে। আবার দাম নিয়ন্ত্রণে বিভিন্ন পণ্যের আমদানিতে শুল্ক ছাড় দেয়ায় আয় কমেছে। তাছাড়া আয়কর আদায়েও নেই কাঙ্ক্ষিত সাফল্য। নগদ টাকা না থাকায় 22,000 কোটি টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দিয়েছে সরকার। এমন এক বাস্তবতায় আজ আমাদের আলোচনার বিষয় সরকারের আয় বাড়ানোর চ্যালেঞ্জ। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন এফবিসিসিআইর সাবেক পরিচালক, বাংলাদেশ অস্ট্রেলিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সৈয়দ মোয়াজ্জেম হোসেন, এনবিআর এর সাবেক সদস্য আলমগীর হোসেন এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর এম মাসরুর রিয়াজ। যাচ্ছি মূল আলোচনায়। ডক্টর মাসরুর রিয়াজ, অতীত সরকারের লাগামহীন অনিয়ম দুর্নীতির ফলে বিপর্যয়ের মুখে পড়া অর্থনীতিকে সঙ্গে নিয়ে অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করেছে। ফলে দায়ী না হলেও অন্তর্বর্তী সরকারকেই অর্থনীতির নানান রকমের অভিঘাত মোকাবেলা করতে হচ্ছে, ফেস করতে হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকার শুরুতেই অর্থনীতি সংস্কারের যে উদ্যোগগুলো নিয়েছে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও তার তেমন কোনো সুফল দেখা যাচ্ছে না, কিংবা কেন সেই সুফলগুলো দেখতে পাচ্ছি না। ধন্যবাদ। আপনি তিনটা খুব গুরুত্বপূর্ণ অবজারভেশন বলেছেন এবং একটা সেই তার সাথে যুক্ত করে একটা খুব যৌক্তিক প্রশ্ন করেছেন। এই তিনটা অবজারভেশন কি? প্রথমত, এই সরকার, এটা সত্য যে লেগেসি ইকোনমিক প্রবলেম ইনহেরিট করেছে, উত্তরাধিকার সূত্রে একটা খুবই খারাপ অর্থনীতি পেয়েছে। কারণ আমরা জানি এর আগের কয়েকটা বছরে বিভিন্ন ব্যাংকিং লুটপাট, পাবলিক ইনভেস্টমেন্টে লুটপাট, কিছু ভুল পলিসি বা সময় উপযোগী পলিসি না নেওয়ার ক্ষেত্রে অর্থনীতি একটা ব্যাপক চ্যালেঞ্জে 2022 সাল থেকেই ঢুকে গেছে। এটা এই সরকার ধারাবাহিকতা মানে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। দ্বিতীয় হলো, তার পরপর এই সরকার কিছু অর্থনৈতিক রিবাউন্ডের কথা শক্তভাবে বলেছে। তো সেখানে কি হয়েছে আর কি হয়নি সেটা হয়তো আপনার তৃতীয় অবজারভেশনটা। কি হয়েছে আমি বলি। একটা হলো যে তারা গভর্নেন্স রুলস বেসড ডিসিশন মেকিংয়ের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে। আর এর সাথে সাথে ট্রান্সপারেন্সি বাড়ানোর জন্য তারা অর্থনীতির অবস্থাটা কি, এটা আমরা শ্বেতপত্র এবং আরও দু একটা উদ্যোগের মাধ্যমে সরকার যে অর্থনীতির অবস্থা কি, অ্যাকচুয়াল ড্যামেজ কি, সেটা নিরূপণ করার উদ্যোগ নিয়েছে। সেটা আমি ওয়েলকাম করি। কিন্তু তারপর হলো যে কতটুক হয়েছে ইমপ্রুভমেন্ট। এখন দেখেন, সেখানে আশিক ভাই, এই অর্থনীতির ক্ষতগুলো এত গভীর ছিল বা ড্যামেজগুলো, স্ট্রাকচারাল ড্যামেজগুলো এত গভীর ছিল, এগুলো 6 মাসের মধ্যে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে এটা সম্ভব না, এটা বাস্তবসম্মত না। আমরা বোধহয় কেউই আশা করিনি এটা। কিন্তু আমরা যেটা আশা করছিলাম যে মানে শুধু গুড গভর্নেন্সের পক্ষে পদক্ষেপ নেওয়াই না, শুধু ড্যামেজ অ্যাসেসমেন্টই না, কিছু সংস্কার পদক্ষেপ বাস্তবায়ন শুরু হবে, কিছু হয়তো শেষ হয়ে যেত। সেই জায়গাটায় আমরা ঘাটতি দেখছি। এখন আসুন যে সেখানে আমরা কি দেখছি। আমরা দেখছি যে যদি স্পেসিফিক রিফর্ম, পলিসি, রেগুলেটরি, প্রসিজারাল রিফর্মের কথা দেখি, রিফর্মস কিন্তু খুব বেশি হয়নি। এবং খুব ইন্টারেস্টিং যে একমাত্র একটা রিফর্ম বা একটা উদ্যোগ, ভালো উদ্যোগ, যেটা হয়তো অর্থনীতির ক্ষেত্রে ভালো কাজ দিচ্ছে, আলমগীর ভাই জানেন এটা, আমি মনে করি এটা এসছে একটা আনএক্সপেক্টেড জায়গা থেকে, যেখান থেকে খুব বেশি রিফর্ম সাধারণত আসে না, এনবিআর। সেটা কি আপনারা জানেন যে করদাতা বা ব্যবসা বাণিজ্য এদের একটা বড় কমপ্লেন ছিল অডিট, কথায় কথায় অডিট বা ঘন ঘন অডিট। এটা কিন্তু এনবিআর স্থগিত করেছে এবং একটা নতুন ক্রাইটেরিয়া চালু করার আগে অডিট হবে না এটা বলেছে। তার মানে দেখেন, এইটাই কিন্তু লিটারালি আমি একমাত্র রিফর্ম দেখি ব্যবসা বাণিজ্য বা অর্থনীতির ক্ষেত্রে। বাকি রিফর্মগুলো ইন্টেন্ট প্রকাশ করা হয়েছে, সদিচ্ছা প্রকাশ করা হয়েছে, সদিচ্ছা আছে, এটা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নাই। কিন্তু যেহেতু 6 মাস হয়ে গেছে, এটা কিন্তু সাফিসিয়েন্ট টাইম। কিছু সংস্কার শেষ হোক না হোক,
অন্তত অনেকগুলো সংস্কার শুরু হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা আসলে সেই সংস্কার পরিকল্পনাটা দেখিনি এখন পর্যন্ত। এখন অর্থনীতির ক্ষেত্রে 6 মাস কিন্তু কম সময় না। সেটাই বলছি যে একটা হলো যে আমি মনে করি 6 মাসের মধ্যে 6টা রিফর্ম হলেও করা সম্ভব ছিল, লো হ্যাঙ্গিং ফ্রুট, শর্ট টার্ম রিফর্ম, এটার কিন্তু কোনো অভাব নাই। বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগ এবং বৈদেশিক বিনিয়োগ, রপ্তানি, কারণ রপ্তানিটা কিন্তু আমাদের যে ওভারঅল একটা ম্যাক্রো চ্যালেঞ্জে আছি সেটার জন্য রপ্তানিটা ধরে রাখা এবং আরও বাড়ানো আমাদের জন্য একদম ক্রিটিক্যাল। তারপর হলো আমার কাস্টমস বা ট্রেড ফ্যাসিলিটেশন, আমার ওভারঅল ট্যাক্স এনভায়রনমেন্ট, আমার এমপ্লয়মেন্ট, আমার এসএমই, বিশেষ করে স্মল বিজনেস, মাইক্রো বিজনেস, এগুলোর জন্য কিন্তু আমরা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখছি না। তো এইখানে আমি মনে করি 6 মাসে কিছু রিফর্ম, একটা হলো রিফর্ম পরিকল্পনাটা রোল আউট করে ফেলা উচিত ছিল। আর আমি জানি যে এই রিফর্ম পরিকল্পনা যদি রোল আউট করতো তার মধ্যে কুইক রিফর্ম বা শর্ট টার্ম রিফর্ম একটা অংশ ছিল, যেটা বাই নাও হয়তো বেশ কিছু করে ফেলা যেত। ধন্যবাদ আপনাকে। জনাব মোয়াজ্জেম হোসেন, সরকার আয় বাড়াতে গিয়ে ক্যারিশমাটিক পদক্ষেপ কতখানি নিতে পারছে, নাকি গতানুগতিক সেই আগের পথেই হাঁটতে হচ্ছে? এটা কি অর্থনীতির ক্ষেত্রে ক্যারিশমেটিক? সেটা তো জিরো। আমাদের এই বর্তমান সরকার অর্থনীতিটাকে মনে হয় একটু অ্যাভয়েড করে চলছেন, কারণ সেটা যদি হতো তাহলে কিন্তু আমাদের পরিস্থিতি এখন যেভাবে ঘোলাটে হয়ে গেছে এবং অর্থনীতির পরিস্থিতি যে এখন খুব খারাপ, এটা আপনার যে কোনো ইভেন ফ্রম রিক্সাওয়ালা থেকে আপনি যদি কোনো ভালো ইন্ডাস্ট্রিয়ালের সাথে আলোচনা করেন দেন ইউ ক্যান গেট দি ইনফরমেশন। এইটা কোনো রকমের কোনো প্রেফারেন্স পায়নি এই সরকারের কাছে। এইটা হওয়া উচিত ছিল। রিফর্ম বা অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত মানে যত পদক্ষেপ ওনাদের যেটা শুরু হয়েছে সেটা কিন্তু অর্থনীতির ক্ষেত্রে নাই, না থাকার কারণে আজকে আমাদের অর্থনীতি আসলে এই সচল অর্থনীতি অচলের অবস্থায় হয়ে দাঁড়িয়েছে। একটু আগে যে যেটা বললো যে কিছু কিছু সংস্কারগুলো যদি ইমিডিয়েটলি করতে পারতো তাহলে ইমিডিয়েটলি করে কিছু সুফল আমরা পেতে পারতাম, আর আমরা কিন্তু সেটা পাইনি। আমাদের আরেকটা আপনি যদি খেয়াল করেন, এই অর্থনীতির সাথে রিলেটেড যারা আছে, স্টেক হোল্ডার যারা আছে, ওদের সাথে কোনো আলাপ আলোচনা নাই। আজকে যদি স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা, রেগুলারলি আলাপ আলোচনা করতে পারলে কোথায় সমস্যাটা আছে সেটা রিয়েলাইজ করতে পারতো, সেটা অ্যাড্রেস করতে পারতো, কিন্তু সেটা নাই। তো না থাকে তো এটা অ্যাবসেন্ট হয়ে গেছে। থার্ড পয়েন্ট যেটা হলো যে অর্থনীতি ডিপেন্ডিং অন দি পলিটিক্যাল স্ট্যাবিলিটি। সেই পলিটিক্যাল স্ট্যাবিলিটি কোথায়? পলিটিক্সের স্ট্যাবিলিটিটা নাই এবং পলিটিক্সটাকে আনপ্রেডিক্টেড করে রেখেছে। যদি আজকে একটা আনপ্রেডিক্টেড পলিটিক্স যদি না থাকতো, যদি আমরা জানতাম যে আমাদের নির্বাচন হবে অমুক সময়, যদি আমরা জানতাম যে আমাদের নির্বাচন প্রতিনিধি আসবেন, দেখেন আপনার মিলিটারি গভর্নমেন্টের সাথেও কিন্তু বিজনেস চলে না, ইন্টারিম গভর্নমেন্টের সাথে বিজনেস চলে না, পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে বিজনেস চলে। সমস্ত কিছু নির্ভর করে, কারণ দে নোজ দি পালস অফ দি পিপলস, দে নোজ দি পালস অফ দি ইকোনমি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যেন আমাদের বর্তমান সরকার একটা রোড ম্যাপ দেওয়ার দরকার। ওয়েন দি ইলেকশন উইল বি দেয়ার, দেন পিপল আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে এটা 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, 3 বছর পরে হোক, বাট পিপল মাস্ট আন্ডারস্ট্যান্ড 3 বছর পরে উই আর গেটিং এ ওয়ান পলিটিক্যাল গভর্নমেন্ট, যে আমার কথাটা শুনবে, যে মানুষের পালস বুঝবে, যে মানুষের সাথে যোগাযোগ থাকবে। সেটা কিন্তু এখন সেটা নাই আমাদের কাছে। আরেকটা জিনিস হলো যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান। আসলে আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা যদি ভালো না থাকে, কার কাছে আমরা বিচার চাবো, কার কাছে আমরা যাব? সেটা বিজনেস কমিউনিটি বলেন আর আম জনতা বলেন, সকলের অবস্থা খুবই খারাপ। আমি সেখানে মনে করি যে এটা খুব ইমিডিয়েটলি দ্রুতভাবে এটা ঠিক করা উচিত। আর ইকোনমিকে যদি ডেভেলপ করতে হয় তাহলে প্রোডাক্টিভিটি কিন্তু বাড়াতে হবে। আমাদের প্রোডাকশনটা কিন্তু আমরা কমে গেছে, সমস্ত ক্ষেত্রে আমরা প্রোডাক্টিভিটি কমে গেছে। বিজনেস ইন্ডাস্ট্রিগুলো সাফার করতেছে। 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মেজরিটি অফ দি ইন্ডাস্ট্রিজ, মেজরিটি অফ দিয়ার প্রোডাকশন হাউসেস আর অ্যাট লস, এবং তারা নিজেদের পকেটের পয়সা খরচ করেই তারা ব্যবসা বাণিজ্য করছে। ব্যাংক সাপোর্ট একেবারে কমে গেছে। ব্যাংক ইন্টারেস্ট যদি 18% যায় দাঁড়ায়, মানে আপনি যদি 15% থেকে হিসাব করেন, ইট ইজ অলমোস্ট কামিং 18%। এই 18% ব্যাংক ইন্টারেস্ট নিয়ে কোন ব্যবসাটা করবেন আপনি? এটা কোনো ব্যবসা আছে কিনা আমার জানা নাই, অন্তত আমি ব্যবসার সাথে জড়িত আছি। এনবিআর অ্যান্ড টেরিফ, আমার এনবিআরের খুব একজন এক্সপার্ট আমার এখানে আছেন। এনবিআর সব সিদ্ধান্ত নেবে, তো টেরিফ কমিশন কেন? বাদ দেন। টেরিফও ওনারা ধরবেন, ট্যাক্সও ওনারা নির্ধারণ করবেন, ট্যাক্স কালেকশনও ওনারা করবেন। এই কথাগুলো বহুবার বলা হয়েছে, কিন্তু এটা কোনো ভাগ করা হচ্ছে না। যে ট্যাক্স কালেক্ট করবে সে তো আর আপনার ট্যাক্স নির্ধারণ করতে পারে না।
তো এটাকে যদি সেপারেট করেন তাহলেও তো অন্তত একটা জায়গাতে আমরা যে কথা বলতে পারি, সেই জায়গাটাও বন্ধ আছে এখন। আমি মনে করি সেখানে কাজ করা উচিত। আর আপনি ট্যাক্স অ্যান্ড ভ্যাট কাদের উপর থেকে নিচ্ছেন? যারা রেগুলারলি দিচ্ছেন তাদের উপরে। ওয়াই ইউ আর নট এক্সপান্ডিং দি নেট, ট্যাক্স নেট? এটা হচ্ছে না। কিন্তু যেগুলো হচ্ছে, যে সমস্ত কিছু কিছু আপনার ফিগার দেখবেন যে আমরা 17 লক্ষ 20 লক্ষ আমরা আমাদের ট্যাক্স পেয়ার আছে, ওর মধ্যে আসলে ট্যাক্স কজনে দেয়? শুধুমাত্র 2000 2500 টাকায় 90% দিয়ে বাকি 10%-এর উপর দুনিয়ার সমস্ত কিছু আসতেছে। আমরা সেই জায়গাতে বলতেছি যে আপনার নেটটা বাড়ান, আর যারা যারা দিচ্ছে এদের উপরে অত্যাচারটা একটু কমান। এটা আমাদের ভীষণভাবে প্রয়োজন। আমি মনে করি যে এই সমস্ত ইকোনমিক ইন্ডিকেশনগুলো যদি আমরা খেয়াল করেন, আমাদের স্টক এক্সচেঞ্জের অবস্থা খুবই খারাপ। আমরা যে ব্যাংকের থেকে পয়সা পাচ্ছি না, স্টক এক্সচেঞ্জে সেখানেও নাই। তা আপনি ব্যবসা করবেন কেমনি? জি, তো এই পরিস্থিতিতে আমার মনে হয় যেন সরকার কিছুটা নজর দিতে হবে ইকোনমির উপরে। রেগুলারলি মিটিং উইথ দি স্টেক হোল্ডার্স, এটা আমাদের আলোচনা করা উচিত রেগুলার বেসিস যদি না করেন, কিন্তু সবগুলো কিন্তু বন্ধ হয়ে আছে। এটা করা দরকার। এবং আমাদের আসলে কী সমস্যা বা অন্যদের কার কী সমস্যা আছে, সমস্যাটা জানতে হবে। তো জি, সে সমস্যাটা জানা হচ্ছে না এখনো। ইনভেস্টমেন্টের আমি যদি বলি আপনার 70% এই ইনভেস্টমেন্টের বিষয়টি নিয়ে আমি আপনার কাছে পরে আবার আসবো। জনাব আলমগীর হোসেন, অর্থ বছরের প্রথম 6 মাসে ইনবারের উৎস থেকে লক্ষ্যমাত্রার চেয়ে আয় কম হয়েছে 58,000 কোটি টাকার মতো। এত বড় ঘাটতি হওয়ার কারণ কি, এবং এত বড় ঘাটতি নিয়ে সামনে কোন দিকে যাচ্ছে অর্থনীতি? ধন্যবাদ। ইটস এ বিগ কোশ্চেন। আসলে এটা শুধু এই বছরে না, আমার মনে হয় এই বিষয় নিয়ে আমরা আরও অনেকবার আলোচনা করেছি যে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড তার লক্ষ্যমাত্রা তুলনায় আদায়টা অনেক পিছিয়ে থাকে। আমি এই ব্যাপারে কয়েকটি বিষয়ের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথমত, আসলে একটা প্রতিষ্ঠানের বা একটা রাষ্ট্রের একটা ট্যাক্স রেভিনিউ কী পরিমাণ হবে একটা ফোরকাস্টিং থাকে, যে আমার এই জিডিপিতে, ইকোনমিতে আমার এই পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারে, এবং সেটার অন্তত 80% আদায় হওয়া উচিত। মানে ফোরকাস্টিংটা এমনভাবে করা উচিত। রাইট। এবং এটা হচ্ছে একদম একাডেমিক্যালি আগে কিন্তু আদায়ও হয়েছে বেশি। হ্যাঁ, রাইট। রিসার্চ ওরিয়েন্টেডই কিন্তু আসলে রেভিনিউ ফোরকাস্টিং একটা ম্যাথোলজি আছে, সেই ম্যাথোলজির ভিত্তিতে কিন্তু রেভিনিউ ফোরকাস্টিং হওয়ার কথা। বাট আমাদের দেশে ওই যে বললাম যে আমাদের দেশে যেহেতু উন্নয়নশীল একটা দেশ, তার অনেক উন্নয়নমূলক প্রকল্প নিতে হয়, তার জন্য স্পেন্ডিং বাজেটটা আগে করে, তারপরে তার ভিত্তিতে রেভিনিউ ইনকামটা টার্গেটটা দেওয়া হয়। কাজেই প্রথম টার্গেটটা যখন এনবিআরকে দেওয়া হয়, সেটাই আসলে লক্ষ্যমাত্রার যে লক্ষ্যমাত্রা দেওয়া হয় সেটা আদায়যোগ্য কিনা, সেটা একটা অনেকটা বড় প্রশ্ন। আমার মনে আছে আমি তখন এনবিআরে কাজ করি, আমাদের অর্থমন্ত্রী ছিলেন আবুল মাল আব্দুল মুহিত সাহেব। উনি বলেছিলেন আমরা একটু টার্গেট বেশি দিই, যাতে করে একটু বেশি চেষ্টাটা, এফোর্টটা বেশি থাকে। নিশ্চয়ই আপনাদেরও মনে আছে। জি। তো এই যে একটা অ্যাটিটিউড যে আমি বেশি দিই এবং না পারার একটা ব্যর্থতা সবসময় এনবিআরকে বহন করতে হচ্ছে, কাজে এটা একটা ব্যাপার যে টার্গেটটা আসলে বাস্তবসম্মত কিনা। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যখন এত বছর শুনলাম জিডিপির সাইজ হচ্ছে এত বড়, 7.5% করে অন অ্যান অ্যাভারেজে গ্রোথ হচ্ছে, কিন্তু সম্প্রতি আমরা অ্যাসেসমেন্ট করলাম, ইকোনমি অ্যাসেসমেন্টের স্টেজে আমরা শুনলাম অ্যাকচুয়াল জিডিপি গ্রোথ হচ্ছে 4.5%। যদি তাই হয় তাহলে আমরা কেন ওই বিবেচনা না নিয়ে আমরা রেভিনিউ টার্গেটটা প্রতি বছর বাড়িয়েছি? ইজ এ বিগ কোশ্চেন। কাজে সেই আঙ্গিক থেকেও যদি বিবেচনা করি তাহলে এনবিআর ব্যর্থ হতেই বাধ্য, লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হতেই বাধ্য। থার্ড যেটা বিষয়টা হচ্ছে, সেটি হচ্ছে যে আমরা যদি দেখি যে এনবিআরের যে ট্যাক্স জিডিপি রেশিও, এটিও কিন্তু ক্রমান্বয়ে 7.5 নামতে 7.5% এসে দাঁড়িয়েছে। অর্থাৎ এনবিআরের যে প্রোডাক্টিভিটি, আমি বলবো তার এফিসিয়েন্সি লেভেল যে হারে বৃদ্ধি হওয়ার কথা ছিল, সেই জায়গাটাও ঘাটতি তৈরি হয়েছে। কেন? তার কারণ হয়তো প্রয়োজনীয় দক্ষতা এবং যে সংস্কারের যে উদ্যোগগুলি নেওয়া দরকার ছিল সেটি নিতে ব্যর্থ হয়েছে। তার ফলে যেটা হয়েছে যে সেটা হচ্ছে যে রেভিনিউ ইভেশনের একটা বড় রকম সুযোগ হয়েছে, এবং এই রেভিনিউ আদায়ের জন্য আমরা বিভিন্ন সময় অনৈতিক কিছু ট্যাক্স অ্যামনেস্টি ফ্যাসিলিটিগুলি আমরা দিয়েছি। এটা দিয়ে অ্যাডহক ভিত্তিতে আমরা হয়তো কিছু রেভিনিউ বাড়িয়েছি, কিছু জোড়াতালি দিয়েছি, কিন্তু ইভেনচুয়ালি সাস্টেনেবল কোনো ডেভেলপমেন্ট করতে পারেনি। অ্যান্ড ফোর্থ যেটা আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে যে আসলে গত জুলাই থেকে শুরু করে বাংলাদেশের ইকোনমি যে অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং সেক্টর, মানুষের কনজামশন, বিনিয়োগ, কর্মসংস্থান, সব জায়গায় যে অস্থিরতা তৈরি হচ্ছে, সেই অস্থিরতার অনিবার্য ফলাফলই কিন্তু হচ্ছে রেভিনিউর ঘাটতি। কাজেই একটি রেভিনিউ ঘাটতিটি একটি কোনো একটা উপাদানের কোনো একটি কারণে নয়, বরং আমি বলবো যে টোটাল আর্থসামাজিক এবং আমাদের যে ব্যবস্থাপনা, অর্থনৈতিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা সব কিছু মিলেই কিন্তু তার যে
সীমাবদ্ধতা ঘাটতি, তারই ফলশ্রুতি হচ্ছে বা রেভিনিউ ঘাটতি। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে এই রেভিনিউ ঘাটতি মানে আমি কি আমার ডেভেলপমেন্ট কার্টিউর কোর্ট অ্যাকর্ডিং টু ক্লথ যে প্রস্তুত রয়েছে আমি সেই জায়গাটা কি ফোকাস করব? আমার কাছে মনে হয়েছে যে আমরা আসলে যদি পাবলিক স্পেন্ডিংটাকে যদি আমরা মোর এফিশিয়েন্ট করতে পারতাম, মোর ট্রান্সপারেন্ট করতে পারতাম, তাহলে আমাদের ডেভেলপমেন্ট বাজেট কিন্তু এত বড় হয় না, বরং অনেক কম সাশ্রয়ী বাজেটেও কিন্তু আমরা অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পারতাম এবং তার ফলে আমাদের রেভিনিউ এই পরিমাণ চাপে পড়তো না। একই সাথে আমার যে অভ্যন্তরীণ বা বৈদেশিক ঋণ, সেই ঋণটিও আমাদের কমে যেত। তো অর্থনীতিতে অনেক বেটার ভারসাম্য একটা বিদ্যমান থাকতো। জি, ধন্যবাদ আপনাকে। মাসুরি আছে আয় ব্যয়ের ভারসাম্য তৈরিতে এবং লুফোসগুলো দূর করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কতখানি উদ্ভাবনী দক্ষতা দেখাতে পারছে, কোন জায়গায় ঘাটতিগুলো রয়েছে বলে আপনি মনে করেন? বিশেষ করে সরকারের ব্যয়ে গুণগত মানের ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত করেন। এইখানে আমি বলবো, ধরেন আয় ব্যয়ের ঘাটতি যেটা আলমগীর ভাই বললেন, আমাদের উন্নয়নশীল দেশ, এখন উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রায়োরিটি, এবং এই দেশে যদিও বেসরকারি খাতের ভূমিকা ধীরে ধীরে বেড়েছে গত 5 দশকে, তারপরে পাবলিক ইনভেস্টমেন্টের একটা বড় ভূমিকা এখনো উল্লেখযোগ্য ভূমিকা রয়ে গেছে। সুতরাং সেই পাবলিক ইনভেস্টমেন্ট যেটার মাধ্যমে অর্থনৈতিক কিছুটা অংশ সেটার চালিকা শক্তি হিসেবে কাজ করে, সেটার জন্য উন্নয়নমূলক কর্মকাণ্ড নেওয়া হয়। এখন সেটা নিলেই কি এই পরিমাণ রেভিনিউ টার্গেট বাড়তো না? আমার মনে হয় আলমগীর ভাই তার কথায় চমৎকারভাবে বলেছে যে উন্নয়নমূলক এমনি একটা ভুল অ্যাপ্রোচ হচ্ছে, আগে উন্নয়নমূলক কর্মকাণ্ড কি করবে ওটা ঠিক করছে, তার ভিত্তিতে আগে ইনকাম কত রেভিনিউ জেনারেট করবে প্রয়োজন সেটা ঠিক করছে। প্রথমে একটা ভুল। দ্বিতীয় ভুলটা হলো, বা দ্বিতীয় রং অ্যাপ্রোচটা হলো, ওই যে উন্নয়নমূলক কর্মকাণ্ড যেই অ্যামাউন্টে ঠিক করছে সেই অ্যামাউন্টটা কিন্তু আরও অনেক কম হতে পারতো। কারণ এইখানে আমাদের পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বলে এটাকে, PIM, সরকার ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, সরকারি যে বিনিয়োগ যেগুলো হয় সেগুলোর যে ম্যানেজমেন্ট, এইটা আমাদের এখানে হিউজ লিকেজ, বহু বছর ধরে গত 10 বছরে বেড়ে গেছিল যে কোনো প্রপোর্শন, যার ফলে ওই একই পরিমাণ উন্নয়নমূলক কর্মকাণ্ড যেটা 10 টাকায় হয়তো করা সম্ভব ছিল, আমরা গত কয়েক বছরে দেখেছি যে এগুলা ফুলে ফেপে এমন একটা আনসাস্টেইনেবল স্পেন্ডিং লেভেলে চলে গেছে, এবং সেইটার কমেন্সুরেট প্রেশার পড়েছে এসে রেভিনিউ কালেকশন রিকোয়ারমেন্টের উপর। এই সরকার যেটা প্রথমে করেছে, আমি সেই জায়গায় তাদেরকে সাধুবাদ দিই, একটা জায়গায় যে ওই চুরির উদ্দেশ্যে উন্নয়নমূলক কর্মকাণ্ড এইটা বোধহয় বন্ধ করেছে। এখন এর পরের অংশটায় আমি বলবো ওরা আরেকটা ছোট হলেও ভালো কাজ করেছে, অনেকগুলো প্রকল্প রিভিউতে নিয়ে গেছে ওরা, যে এগুলার কি প্রয়োজন আছে, ব্যয়টা কি সঠিক মনে হচ্ছে, স্পেন্ডিং যে স্ট্র্যাটেজি আছে বা যে স্পেন্ডিং হেডগুলো আছে সেগুলো কি রেলেভেন্ট, এই রিভিউটা করেছে ওরা, এবং এখনও অনেকগুলো করছে, এটাও আমি সাধুবাদ জানাই। কিন্তু ধরেন আমার যে এইখানে সাস্টেনেবল বা পার্মানেন্ট চেঞ্জ আনতে একটু সময় লাগবে, কারণ আমাদের এই পুরো পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার কোয়ালিটি, এটা আসলে মানে একেবারে ধ্বংস হয়ে গেছে। তো সেইটাকে একটা ভালো জায়গায় আনতে সময় লাগবে, কিন্তু সময় লাগলেও শুরু তো করতে হবে। শুরু করার প্রশ্ন করি একটু, সেটা হচ্ছে যে রিভিউ করছে, কিন্তু যে পাবলিক ডেভেলপমেন্ট ওয়ার্কগুলিকে অলরেডি কন্ট্রাক্ট হয়ে গেছে, আন্তর্জাতিক যে চুক্তিগুলি হয়েছে কনস্ট্রাকশন ওয়ার্ক, সেগুলি রিভিউ করে কি আসলে বার্গেন করা বা এগুলি খরচ কমানোর কোনো সুযোগ আছে? সম্ভব, আমার মনে হয় সম্ভব। অবশ্যই এই সুযোগ তো সবসময় এটা থাকে। যেগুলো আমার মনে হয় আশিক ভাই যেটা বললো আমি ফুললি এগ্রি করি, সেটা হলো যে যেগুলো প্রকল্প এখনো খুব বেশি অ্যাডভান্স হয়নি, কন্ট্রাক্ট হয়েছে, সেগুলো ইভেন কন্ট্রাক্ট হয়তো বাতিলেরও সুযোগ থাকছে, কন্ট্রাক্ট থেকে বের হয়ে আসারও সুযোগ, এবং কিছু কিছু জায়গায় কিন্তু কন্ট্রাক্টে অল্প কিছু ক্ষতিপূরণ দিয়ে বের হওয়াটাও বেটার রাদার দ্যান টেকিং আ বিগার লস। জনাব মজিব হোসেন, এই রিলেটেড প্রশ্নই আপনার কাছে আমি আনতে চাই। যেমন আয় না হলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো কিন্তু আটকে যাবে, মানে হুমড়ি খেয়ে পড়বে, এবং আমরা দেখতে পাচ্ছি গত 6 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 18% কম। তো আপনি যদি বলেন জনগণ এবং ব্যবসায়ীদের উপর চাপ না বাড়িয়ে, কারণ আমরা তো দীর্ঘদিন ধরে দেখে আসছি কিছু হলেই ওই আছে আপনার জনগণ, কিংবা ভ্যাটটা বাড়িয়ে দিলাম, কিংবা মানে সবচেয়ে সহজ এবং সস্তা যে সেন্টিমেন্ট আর কি, তো সেটা না করে সেই চাপটা না বাড়িয়ে সরকার আয় বাড়ানো যেতে পারে কিভাবে? কোনো কি ওয়ে আছে? আসলে তো আয়টা কিন্তু বাড়ানোর জন্য জাস্ট অমুক জায়গায় আমি আয় বাড়ালাম, এই যে ট্যাক্স বাড়াই দিলাম, সেটা না। আয় বাড়ানোর জন্য দরকার ইকোনমির সার্কুলেশনটা দরকার, মানি সার্কুলেশন দরকার। আপনার
এই মানি সার্কুলেশন দিয়েই কিন্তু আপনার টাকা আমি নিব, আমার টাকা উনি নেবেন, ওনার টাকা উনি নেবে। দিস সার্কুলেশনে ট্যাক্সও বাড়বে, ভ্যাটও বাড়বে এবং ট্রানজ্যাকশনও বাড়বে। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের এই মুহূর্তে আমরা কিন্তু ওই মানি সার্কুলেশনটা আমরা করতে পারতেছি না, এক্সচেঞ্জ করতে পারতেছি না। এটা আমাদের জন্য দরকার। আর সবচেয়ে আরেকটা বড় জিনিস হলো যে ইনকাম জেনারেট করতে হবে। এবং মানি সার্কুলেশনটা কিন্তু উৎপাদন খাতে হলেই সবচেয়ে বেশি ভালো হয় সবার জন্য। বিশেষ করে আমরা দেখেছি যে জনগণ কিংবা ব্যবসায়ীদের উপরে যে চাপটা হয়, সেই চাপটা না বাড়িয়ে কিভাবে আয় বাড়ানো যেতে পারে। আয় বাড়ানোর কথা, বিজনেসম্যানদেরকে সুযোগ দিতে হবে বিজনেস করা। বিজনেস করতে পারলে কিন্তু আয় বেড়ে যাবে। আমাদেরকে প্রোডাকশন ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলোকে সুযোগ দিতে হবে প্রোডাকশন কন্টিনিউশন করার জন্য। সেটা যদি কন্টিনিউশন না করতে পারে তাহলে সেখানে আয় বাড়বে না। আমি একটা জিনিস আপনাদেরকে আজকে বলতে পারি, সেটা হলো যে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিগুলোর যে এখন সাফার করতেছে অনেকগুলো কিন্তু ব্যাংকিংয়ের কারণে। এখন এই মুহূর্তে কিন্তু ব্যাংক কোনো ফ্যাসিলিটি দেওয়ার মতো সুযোগ নাই এবং দিচ্ছেও না। এবং কিছু কিছু ইন্ডাস্ট্রি যদি আপনি সাস্টেনেবল করতে চান, ইউ হ্যাভ টু গো ফর এক্সটেনশন করতে হবে, এক্সপানশন করতে হবে। সেটা যদি না করতে পারেন আপনি স্থবির হয়ে যাবেন গিয়া। তো সেটা করার সুযোগ খুব কম এখন। এই জন্য বলতেছি যে আপনাকে ইকোনমিকে সার্কুলেট করতে না পারেন, আপনি যদি বিজনেসকে যদি মোবিলাইজ না করতে পারেন, তাহলে ইনকাম জেনারেট হবে কোত্থেকে? ইনকাম জেনারেটের জন্য এই বিজনেসকে মোবিলাইজ করতে হবে, ইন্ডাস্ট্রিগুলো সচল রাখতে হবে, নতুন ইন্ডাস্ট্রিকে আসার জন্য সুযোগ দিতে হবে। আমি আবারও বলবো যে ডায়ালগ ইজ ভেরি ইম্পর্টেন্ট উইথ দি বিজনেস কমিউনিটি এবং ডায়ালগ ইজ ইম্পর্টেন্ট উইথ দি পলিটিক্যাল পার্টিস। বিকজ আপনাকে একটা সুনির্দিষ্ট রূপরেখা দিতে হবে কখন কি অবস্থা। আমি যদি জানি যে ইলেকশন হবে, আমার লোকেরা ক্ষমতায় আসবে, আমি তখন কমফোর্ট ফিল করবো ইনভেস্টমেন্টের জন্য। জি, ধন্যবাদ আপনাকে জনাব আলমগীর হোসেন। কর জিডিপি রেশিওর দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার পেছনে। জি, এর কারণ কি এবং সরকার কেন আয়ের ক্ষেত্রে বৈচিত্র্য আনতে পারছে না? মানে আমরা তো পৃথিবী জুড়ে দেখি নানান রকম ডাইভার্সিফিকেশন আয় বাড়ানোর ক্ষেত্রে, কিন্তু সেখানে আসলে চ্যালেঞ্জটা কোথায়, আমরা কেন পারছি না? আসলে আমরা বহু বছর ধরে সন্ধান করছি যে ট্যাক্স জিডিপি রেশিও বাড়ছে না কেন। একসময় 10.5 থেকে কমতে কমতে 7.5, যখন আমাদের চলমান পঞ্চবার্ষিক পরিকল্পনা তার লক্ষ্যমাত্রা 15% ঊর্ধ্বে, জিডিপির 15%, ইভেন 18% উন্নীত করার পরিকল্পনা আছে। এবং বলা হয়েছিল যে ডিরেক্ট ট্যাক্স থেকেই তার কন্ট্রিবিউশনের মোর দেন 50%। সেই পরিকল্পনা থাকা সত্ত্বেও এনবিআর ফেল করেছে, পারেনি। এখানে আসলে এই প্রশ্নের উত্তর সহজ না, উত্তরটা সহজ সমাধান নেই। তার কারণ হচ্ছে আমরা সহজ সমাধানের চেষ্টা করছি। মাসুদ রিয়াজ ভাই বললেন যে অডিটকে আমরা বন্ধ করেছি, আইন কিন্তু অডিট বন্ধ করেনি, একটা প্রশাসনিক আদেশ দিয়ে অডিট বন্ধ করেছে। কাজেই আপনি আইন সংশোধন না করে প্রশাসনিক আদেশ দিয়ে যদি অডিট বন্ধ করেন, আলটিমেট লিগাল রেসপন্সিবিলিটি থেকে যাচ্ছে, পাচ্ছে না ট্যাক্স পেয়াররা। সেকেন্ড হচ্ছে আমরা বললাম সেপারেশন অফ পলিসি অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। আমরা শুনেছি যে একটা অলরেডি সামারি নীতিগত সিদ্ধান্ত হয়েছে, সেপারেশন হবে, কিন্তু আমরা কিন্তু গোড়ায় যাচ্ছি না যে রেভিনিউ কেন বাড়ছে না। রেভিনিউ প্রশাসনের কি সার্বিক সংস্কারের দরকার, না অর্থনৈতিক ব্যবস্থাপনার সংস্কার দরকার, বা রাজনৈতিক যে সামাজিক সংস্কৃতি সেই সংস্কৃতির পরিবর্তন দরকার? এই জায়গাটা আমরা যাচ্ছি না। আমার কাছে মনে হয়েছে যে আমাদের ট্যাক্স জিডিপি যদি বাড়াতে হয়, আমরা তাহলে পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে ট্যাক্স জিডিপি বেড়েছে, আমরা যদি আমাদের নেইবারিং কান্ট্রিতে দেখি, সেখানেও আমরা দেখব যে যখন তারা ট্যাক্স জিডিপি, একসময় মানুষ এখানে ট্যাক্স ডিপার্টমেন্টে রেভিনিউ, কখনোই কোনো দেশে রেভিনিউ ট্যাক্স দিতে চায় না আসলে, কিন্তু সিস্টেমটার পরিবর্তন করে কিন্তু তারা রেভিনিউটা জেনারেট করেছে। আমরা ভারতে যখন জিএসটি ইম্পোজ করলো, যখন সিস্টেমটাকে মানে আমি বলবো টোটাল অটোমেশন সিস্টেমে নিয়ে গেল, শুধু রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন না, মনিটারি সিস্টেমটাও যখন আপনার অটোমেশনে নিয়ে গেল, ডিজিটাল ইকোনমি যখন ইনশিওর করলো, তখনই কিন্তু দেখা গেল প্রত্যেকটা ট্রানজ্যাকশন ক্যাপচার্ড হচ্ছে ইলেকট্রনিকলি। এবং তারই ফলশ্রুতিতে আমি চাইলেও কিন্তু বিয়ন্ড দ্য ইলেকট্রনিক সিস্টেম আমি কিন্তু ট্রানজ্যাকশন করতে পারছি না। তাহলে প্রত্যেকটা ট্রানজ্যাকশন যখন আমার রেকর্ডেড হচ্ছে এবং ডাটাবেস যখন ইন্টিগ্রেটেড ডাটাবেস হচ্ছে, রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনটা যেহেতু মোর অটোমেটেড হচ্ছে, তখন সিস্টেম ইটসেলফ আপনার রেভিনিউ কিন্তু জেনারেট করছে। কাজে আমার কাছে মনে হয়েছে শুধু মেয়ার সেপারেশন অফ পলিসি না, শুধু অটোমেশন না, আমার রাজস্ব ব্যবস্থাপনা এবং আর্থিক যে ব্যবস্থাপনা, এই দুটোর সাথে একটা ঘোরতর মানে নিবিড় একটা সম্পর্ক আছে এবং এই সম্পর্ক আমরা স্থাপন করা দরকার। আমরা শুধু এনবিআরকে নিয়ে ফোকাস করছি, কিন্তু অর্থনীতির এই দুটো জিনিস কিন্তু একত্রে বিবেচনায় নেওয়া দরকার। আমার এখন যে ভ্যাট এবং ট্যাক্স সিস্টেমটার মধ্যেও বৈষম্যমূলক ব্যাপার আছে। আমার ট্যাক্সের ব্যাপারটার মধ্যে বলা ছিল আপনি ওই পরিমাণই ট্যাক্স দেবেন যতটুকু আপনি আর্ন করেন, কিন্তু আমাদের সো কল্ড উইথহোল্ডিং ট্যাক্স, মিনিমাম ট্যাক্স এবং
ফাইনাল সেটেলমেন্ট বিভিন্ন ফর্মে আমরা নাম দিয়ে যেটা ইফেক্টিভ ট্যাক্স রেটটাও কিন্তু আমরা অনেক বাড়িয়ে ফেলেছি। এখন উইথহোল্ডিং ট্যাক্স রেট যদি আপনি কমান তাহলে রেভিনিউ কিন্তু আরও ধস নামবে। কাজেই অন্যদিকে উইথহোল্ডিং রেট যেটা সেটা যদি আপনি রাখেন তাহলে ইফেক্টিভ ট্যাক্স রেট আর 25% থাকছে না, 40% হয়ে যাচ্ছে এবং মানুষ নিরুৎসাহিত হচ্ছে। এই জন্য যারা হার্ড আর্ন মানি তাদের জন্য ট্যাক্স দেওয়াটা নিরুৎসাহজনক হচ্ছে। কাজে আমার কাছে মনে হচ্ছে পলিসি, অটোমেশন, ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্সিয়াল যে ডিসিপ্লিন এই সমস্ত কিছু কালেকটিভলি ডিসিশন নিতে হবে 1 নাম্বার। এবং এটা এনবিআর ঘাড়ে ছাড়লে চলবে না, এটা শুধুমাত্র অর্থ মন্ত্রণালয়ের ঘাড়ে ছাড়লেও চলবে না। এটা আসলে রাষ্ট্রীয় পর্যায়ে আমি মনে করি একটা আরও উচ্চ পর্যায়ের একটা আমি বলবো সমন্বয় কমিটি যদি বলি, বা একটা উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে এই পরিকল্পনাগুলি নেওয়া, গ্রহণ করা এবং তা বাস্তবায়নের জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া দরকার। কারণ শুধু এনবিআর হলে ব্যুরোক্রেটিক যে প্রসেসটা, মিনিস্ট্রিতে যাবে, আইআরডি যাবে, আইআরডি থেকে মিনিস্ট্রিতে যাবে, মিনিস্ট্রি থেকে প্ল্যানিং কমিশনে যাবে, নীতিগত সিদ্ধান্ত, এই যে লেন্দি প্রসিডিওর, ইট ইজ এ টাইম কনজিউমিং। এই সরকারের মেয়াদ কতদিন আমরা জানি না, খুব বেশি মনে হয় না যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার। কাজেই এই সময়ে যদি সরকার কিছু করতে চায় তাকে জরুরি ভিত্তিতে একটা স্পেশাল টাস্কফোর্স জাতীয় কিছু করে এই পরিকল্পনাগুলি গ্রহণ করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে বলে আমি মনে করি। ধন্যবাদ ডক্টর মাসুদ রিয়াজ। আমাদের আলোচনার শেষ পর্যায়ে একদম বুলেট আকারে যদি বলেন, মানে আপনার পরামর্শটাই শুনতে চাই যে আপনার বর্তমান বাস্তবতায় সরকারের আয় বৃদ্ধির ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জ আপনি দেখছেন এবং জনবহুলতা এড়িয়ে আয় বাড়ানোর যদি কোনো ফর্মুলা কিংবা কোনো পরামর্শ আপনার থাকে, একদম বুলেট। খুব প্রথমত আয় করার যে ক্ষেত্রটা সেটাকে বাড়াতে হবে, সেটাকে ভাইব্রেন্ট রাখতে হবে, এবং সেটা হলো আমার অর্থনীতির হেলথ এবং অর্থনীতির বিভিন্ন কর্মকাণ্ড। সেইটা ওভারঅল অর্থনীতিকে এখন ম্যাক্রো এখনো কোয়াইট মানে প্রেসারে আছে, এটাকে চাঙ্গা করতে হবে। দ্বিতীয়ত অর্থনীতিকে চাঙ্গা করতে হলে, যেটা মর্জম ভাই বলেছিলেন কিছুক্ষণ আগে, আপনার ট্রানজিশন টু ইলেক্টেড গভর্নমেন্ট সেটা কিভাবে হবে সেই রোডম্যাপ একদম স্পষ্টভাবে ক্লিয়ার করা ছাড়া বিজনেস কনফিডেন্স আসবে না। বিজনেস কনফিডেন্স না আসলে আয়ের ক্ষেত্রটা সংকুচিত হবে। আর দ্বিতীয় আয় কালেক্ট করা, মানে রেভিনিউটা আহরণ করা, সেই প্রসেসটাকে অনেক উন্নত করতে হবে। সেখানে যেভাবে প্রসিডিউরাল রিফর্ম আছে, অটোমেশন আছে, করদাতার হয়রানির ক্ষেত্র সেটা কমার দরকার আছে। ধন্যবাদ আপনাকে জনাব মর্জম হোসেন। আপনার কাছ থেকে আমরা পরামর্শ চাই, একদম বলে থাকেন। না, যেই কথাটা আমি বারবার বলে আসতেছিলাম সেই কথাটা রিয়াজ বললো। আমার যতটুকু ধারণা, ইকোনমিকে ভাইব্রেন্ট রাখতে হবে, ভাইব্রেন্ট রাখার জন্য যত পদক্ষেপ নিতে হবে সেই পদক্ষেপগুলো নিতে হবে। এবং উনি যেটা বললেন, দরকার হলে টাস্কফোর্স করে একটা সেন্ট্রাল বডি করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, কিন্তু সেটা কখন হবে কিনা আমি জানি না। অন্তত একটি বড় অভিযোগ দীর্ঘদিন ধরে আছে এবং এটার অনেক রকম লিস্টের কথা আমরা শুনেছি, যে বিশেষ করে এক্সপোর্টের ক্ষেত্রে যে অর্থগুলো বিদেশ থেকে আসেনি, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকও জানে, তো সেই টাকাগুলো আনার কোনো কিন্তু উদ্যোগ ওভাবে আমরা দেখছি না। এটা কিন্তু খুব এটা বিগ কোয়েশ্চেন, যে এই কথাটার মধ্যে এখন অনেক ঘাটতি আছে। আমরা একদিকে বলছি আমরা $10-12 বিলিয়ন আমরা আনি নাই, আবার আরেকদিকে বলছে যে না এটা মনে সঠিক না। বিগ গ্যাপ। তবে আমি জানি না কিভাবে এক্সপোর্টের মাধ্যমে এত পয়সা পাচার করতে পারে, খুব একটা বেশি পাচার করা সম্ভব না। অনেকেই বলেছে যে এলসি করে আপনার মাল পাঠানোর পর যে টাকাটা আসার কথা সে টাকাটা নিয়ে আসেনি, কিংবা অনেকে আবার আপনাদের দুটো স্ট্যাটিস্টিক্স ঠিক না তো। আমাদের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এন্ড সেন্ট্রাল ব্যাংকের এতে দুইজনের ডাটা দুই রকম। এখন পর্যন্ত ওনারা এটা সমাধান করতে পারেনি। তথ্যগুলো ছিল এগুলো তো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ট্রান্সপারেন্ট। ভাই আমি এক্সপোর্ট করছি $100, আসলে $10 বিলিয়ন রপ্তানি কম হচ্ছে, কিন্তু তারা তো ফুলে ভাবে দেখেছে। এখন এই স্ট্যাটিস্টিক্স নিয়ে তো আমরা এখানে বহু রকমের সমস্যা আছে। আমরা তো ডাটাগুলোকে নিয়ে বহু সমস্যাতে আছি। কি ডাটা আমাদেরকে শো করছে, কি ডাটা আসলে অ্যাকচুয়াল ডাটা, সেটা আমরা এখনো জানি না। তা আমি মনে করি যে বিজনেসটাকে আসলে ইকোনমিকে রান করার জন্য বিজনেসটাকে সঠিকভাবে রান করতে হবে, তাহলে হয়তো আমাদের ইনকাম হবে, সার্কুলেশন হবে। জি, ধন্যবাদ আপনাকে জনাব আলমগীর হোসেন। শেষ প্রশ্ন আপনার কাছে। সরকারের আয়ের সিংহভাগই আসছে এলটিইউ সহ কয়েকটি খাত থেকে, এবং বড় বড় কর্পোরেট কিংবা মানে যাদেরকে আমরা চিনি, যাদের জানি, যাদের দেখি, তাদের উপর থেকেই। জি, তো এই কেন্দ্রীভূত বা পুঞ্জিতভূত আয় থেকে বেরিয়ে বহুমাত্রিক আয়ের দিকে কিভাবে যাওয়া যায়, কিভাবে করা যায়, একেবারে সংক্ষেপে যদি বলেন। আমরা কিন্তু দীর্ঘদিন ধরে ট্যাক্স নেটের কথা বলছিলাম, যে ট্যাক্স নেট বাড়ানোর কথা, মানে যে পরিমাণ আমাদের শুধু টিন আছে এবং সেই টিনের মধ্যে কতটুকু আসলে কার্যকর আছে কিংবা কত টিন থেকে, এটা তো সবাই জানে, সেখানেও আবার তথ্যের অনেক রকম ঘাটতিও আছে। এই জায়গাগুলো কিভাবে দূর করা যায়?
এটাই আমার কাছে মনে হচ্ছে যে কতগুলি লোক কতজন রিটার্ন দিল এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু না। আমার নিবন্ধন আছে 1 কোটি লোকের উপর, আর আমার ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে আমি প্রতিটি নাগরিকের কাছ থেকে যা ট্যাক্স করযোগ্য আয় আছে তার কাছ থেকে কর আহরণ করতে পারছি কিনা, এটা রিটার্ন না দিলেও আমি কর আহরণ করতে পারি। রাইট। হ্যাঁ, কারণ আমি 1 কোটি রিটার্ন নিলাম, তার 80% দেখা যাচ্ছে খুব মার্জিনাল ট্যাক্স। ওই 80 লক্ষ রিটার্ন ম্যানেজমেন্টও আমার জন্য অত্যন্ত এক্সপেন্সিভ, তার ম্যানেজমেন্ট অত্যন্ত কস্ট এফেক্টিভ নাও হতে পারে। কাজে আমি আবারও মনে করি সেটি হচ্ছে যে আমাদের অর্থনীতি মূলত আপনার টোটাল ইকোনমিটাই ডিজিটালাইজ করতে হবে। এবং সো এই যে কারেন্সি বেসড যে ইকোনমি, এইখান থেকে যদি আমরা বেরোতে পারি তাহলে আপনার বেতন, আমার ইনকামের টাকাটা টোটালটাই ট্যাক্সটা, এটা আপনার সিস্টেম ইটসেলফ উইল জেনারেটিভ রিটার্ন। কাজে এটা একটা ইস্যু। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ডাইভার্সিফিকেশন করার যে ব্যাপারটি আছে, পৃথিবীতে দেখা যাচ্ছে যে আসলে সিংহভাগ রেভিনিউ আসে বিগ কর্পোরেট হাউস থেকে, এবং সেই কর্পোরেট হাউসগুলি ট্যাক্স এভেশনকে যদি আমরা বন্ধ করতে পারি তাহলে কিন্তু আমার রেভিনিউর বড় লিকেজটা বন্ধ হবে। এই কনসেপ্ট থেকেই কিন্তু আমরা লার্জ ট্যাক্স পেয়ার্স ইউনিটটাও তৈরি করেছিলাম। কিন্তু লার্জ ট্যাক্স পেয়ার্স এইভাবে চলা উচিত, যে স্ট্যান্ডার্ড, যে ফ্যাসিলিটি, যে ধরনের টেকনোলজি ব্যবহার করে চলা উচিত, আমরা সেটা ইনশিওর করতে পারিনি। কারণ হচ্ছে আমরা রিফর্ম অতটুকু প্রতিষ্ঠা করেছি এলটিও, কিন্তু এলটিওর পরবর্তী পর্যায়ে মূল্যায়ন করে তাকে যে আরও উপযোগী করা, আধুনিকীকরণ করা, টেকনোলজি সমৃদ্ধ করা, এই কাজটা আমরা ফেল করেছি। আরেকটা জিনিস আমি একটু ছোট শেষ করতে চাই, যে আমরা আসলে রেভিনিউ ওভারনাইট বাড়ানোর কোনো মিরাকেল পদ্ধতি নাই। এখানে হঠাৎ করে ভ্যাট ইম্পোজ করে দিলাম, কিছু আইটেমের উপর করে রেভিনিউ বাড়লাম, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। মানে এর সবচেয়ে আপনার কাঁচা কাজ হলো আমরা বলতে পারি এটা সাস্টেনেবল না, এবং এটা পেইনফুল, সস্তা পদ্ধতি আর রাইট। কাজে এটা আমাদের অজনপ্রিয়ও বটে, অজনপ্রিয়। হ্যাঁ, তার ফলে আমাদের একটা সাস্টেনেবল সমাধান কিন্তু খুঁজে বের করতে হবে। এবং আমি মনে করি সময় অনেক দ্রুত চলে যাচ্ছে, মানুষের সংকট বাড়ছে, রেভিনিউর ঘাটতি বাড়ছে, এবং আমাদের ডেট এবং রেভিনিউ যে রেশিও, সেই রেশিওটা দ্রুত বাড়ছে, যেটা বিপজ্জনক পর্যায়ে চলে যাচ্ছে। আমাদের এখনই শুরু করা দরকার। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, নানান প্রতিবন্ধকতার কারণে সরকারের আয় পড়েছে ঝুঁকিতে। এর থেকে বেরোনোর একক কোনো সমাধান নেই, বরং নিতে হবে বহুমুখী এবং বহুমাত্রিক পদক্ষেপ। একদিকে অপচয় বন্ধ করে সরকারের গুণগত ব্যয় যেমন নিশ্চিত করতে হবে, তেমনি কর ফাঁকি ও টাকা পাচারের মতো অর্থনীতির ক্ষতগুলো দূর করতে হবে। সরকারের আয়ের উৎস বাড়াতে হবে, পরোক্ষ করের পরিবর্তে প্রত্যক্ষ করে নির্ভরতা বাড়াতে হবে, রাজস্ব আহরণের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে হবে, অটোমেশন করতে হবে, ব্যবসা বাণিজ্যে গতি আনার পদক্ষেপ নিতে হবে, অর্থনৈতিক অনিশ্চয়তা দূর করতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে, সব পক্ষের মধ্যে সংলাপ করতে হবে। এমন পরামর্শগুলো তুলে ধরেছেন আজকের আলোচকবৃন্দ। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।